রাজধানীতে ভোর থেকে মুষলধারে বৃষ্টি, তলিয়ে গেছে অনেক সড়ক। সপ্তাহের প্রথম কার্যদিবসে কর্মজীবী শিক্ষার্থীদের ভোগান্তি। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটে পানি কিছুটা কমলেও পার্বত্য অঞ্চলে অবনতি। সেতু ধসে বান্দরবান, রাঙামাটির যোগাযোগ বন্ধ। প্লাবিত এলাকায় তীব্র খাবার সংকট। চট্টগ্রামবাসী তথা জনগণের পাশে রয়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করছি। ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আরও 10 জেলায় বন্যার ঝুঁকি জানালো বন্যা পূর্বাভাস কেন্দ্র। 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত। ভোলার অধিকাংশ চরেই নেই পর্যাপ্ত সাইক্লোন সেন্টার। দুর্যোগে মাত্র 1/4 ঠাঁই মিলবে আশ্রয় কেন্দ্রে। প্রকল্প গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের। চীনের দেয়া এআই রোবোটিক ফিজিওথেরাপিতে আশার আলো দেখছেন পক্ষাঘাতগ্রস্ত রোগীরা। রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে 3 মাসে ফ্রি সেবা পেয়েছেন 300-এরও বেশি রোগী। স্বাগত এখন বাজারে। প্রয়োজন আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। ভোর থেকে প্রবল বৃষ্টিতে রাজধানীতে তলিয়ে গেছে অনেক সড়ক। সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টিতে বিপাকে পড়েছেন নগরবাসী। রাতভর গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ভোর 5টা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। থেমে থেমে যা এখনও চলছে। এতে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, আজিমপুর, কারণ বাজার, নয়াপল্টন, মতিঝিল সহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। এই অবস্থায় সকালে কর্মজীবী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে বাড়তি বিড়ম্বনা। রিকশা, সিএনজিতে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তো কলেজের অ্যাটেন্ডেন্সের জন্য আসতে হয়েছে, অ্যাটেন্ডেন্স 80% থাকতে হয়। এটা প্রতি বছরই হয়, আমাদের দরকার এটা ঠিক করা। পানিতে গাড়ি বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ, এরকম অনেক জায়গায় অনেকগুলো গাড়ি বন্ধ হয়ে আছে। যাত্রী নাই, যাত্রী পাওয়া যাচ্ছে না বৃষ্টির কারণে, আর গাড়ি ঠিক মতো চালানো যাচ্ছে না। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমরা গাড়ি পাচ্ছি না। রিস্কও পাইতাছি না, যে রিস্কে দিয়ে বাসায় অফিসে যাব, দেখি পুরো রাস্তা নদী হয়ে রয়েছে। বৃষ্টি কমায় চট্টগ্রাম, কক্সবাজারে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে পার্বত্য এলাকায় সেতু ভেঙে ও পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এখনো বিভিন্ন এলাকায় পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে যাওয়া ঘরবাড়ি আর হাট বাজারে দেখা দিয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। যদিও দুর্যোগ এলাকায় শতভাগ ত্রাণ পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। চারদিকে শুধু পানি আর পানি। টানা 5 দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপ। বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনায় সহ বিভিন্ন উপজেলায় এখনও 7 লাখের বেশি মানুষ পানিবন্দী। ঘরে খাবার নেই রান্নার ব্যবস্থা। এর উপর তীব্র হয়ে উঠেছে বিশুদ্ধ খাবার পানির সংকট। মঙ্গলবার থেকে আজকে কয়দিন অনাহারে, অনেককে অনাহারে আছে। মহিলা মানুষজন, লোকজন, পুরুষ মানে সব আশ্রয় নিয়েছে, গরু ছাগল সব আশ্রয় নিয়েছে। একটু সাহায্য করলে ভালো হবে। এমন সংকটে উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকা থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন সেনা সদস্যরা। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেন ত্রাণ বিতরণ সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ও দুর্যোগ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। মতবিনিময় শেষে পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ সমস্যায় সব জায়গায় পৌঁছানো সম্ভব নয় বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। আর জ্বালানি প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। সব জায়গায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে সরকার। বন্যার অবস্থা আসলেই ভয়াবহভাবে খারাপ, কিন্তু অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা
অনেক খারাপ। আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। তারেক রহমানের সরকার সর্বতোভাবে চট্টগ্রামবাসী তথা জনগণের পাশে রয়েছে। তাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা দিনরাত কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিবিড়ভাবে স্থানীয় প্রশাসনের সাথে সংযোগ রাখছেন। পানি নামার সাথে সাথেই দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র। পাহাড়ি ঢলে ভেসে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি ও সবজি ক্ষেত। এই পানির মধ্যে ডুবে যাতায়াতের ব্যবস্থা কি বন্ধ হয়ে গেছে, সবাই এক প্রকার সবাই কি ভোগান্তিতে আছে। গাড়ি পানির জন্য আটকে গেছি, 2000 যাওয়ার জন্য আসছি, আটকে গেছি পানির জন্য। পানি কিছুটা কমলেও এখনও চট্টগ্রামের বানভাসী মানুষের ঘরে ঘরে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। দুর্গম এলাকায় আটকে পড়া মানুষের কাছে এই মুহূর্তে বিশুদ্ধ পানি এবং খাবার পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ। সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলা। জেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকিও ভয়াবহ আকার ধারণ করেছে। রামু উপজেলায় বন্যার পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে পার্বত্য জেলা বান্দরবানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। দুর্যোগ পরিস্থিতিতে জেলায় 220টি আশ্রয় কেন্দ্রের আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। দুর্ঘটনা এড়াতে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র 15 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রাঙ্গামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আরও 3 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড় ধসের শঙ্কার মাঝেই জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন অন্তত 25,000 মানুষ। খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে, নৌকা নাই, আমাদের পারাপার হইতে পারতেছি না। এই পর্যন্ত 60 দিনে সরকারিভাবে একবার সহযোগিতা পায়। এদিকে রাঙ্গামাটি বান্দরবান সড়কের রাঙ্গুনিয়ার শিলক এলাকায় পাহাড়ি ঢলে ব্রিজঘাট বেইলি সেতু ধসে পড়েছে। এতে রাঙ্গামাটির সাথে বান্দরবান জেলার সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দেশজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দীর্ঘমেয়াদী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে, তবে এর তীব্রতা বিগত কয়েকদিনের তুলনায় কমে আসতে পারে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এদিকে সিলেট বিভাগের সীমান্তবর্তী নদ নদীর পানি কমেছে, যে কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে হবিগঞ্জ ও সুনামগঞ্জে। তবে এখনও প্লাবিত নিম্নাঞ্চল, নষ্ট হচ্ছে ধান, সবজি সহ নানা ফসল। এদিকে প্রশাসন শুকনো খাবার সহ নগদ অর্থের দাবি করলেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে বন্যা দুর্গতদের। বিস্তারিত প্রতিবেদনে। টানা বৃষ্টি ও উজানের ঢলে গত 3 দিন সুনামগঞ্জ জেলায় সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বাড়লেও শনিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 2 সেন্টিমিটার কমেছে। এছাড়াও কমেছে সীমান্তবর্তী অন্যান্য নদ নদীর পানি। তবে পানি কমলেও এখনও জেলায় বন্যার শঙ্কা কাটেনি। বন্যার শঙ্কা থাকায় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। মৌলভীবাজারে মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে শেরপুর পয়েন্টে বিপদসীমার 4 সেন্টিমিটার নিচে কুশিয়ারা নদীর পানি। এছাড়া কমতে শুরু করেছে ধলাই ও জুরি নদীর পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, নষ্ট হয়েছে আমন, আউশ, সবজি, মাছসহ নানা ফসল। জেলা প্রশাসন 7 উপজেলায় 90 মেট্রিক টন জিআর চাল, শুকনো খাবার ও নগদ 5 লাখ টাকা বরাদ্দ দিলেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন বন্যা দুর্গতদের অনেকে। শুকনা খাবার ওনারা কিছু পায় নাই, কালকের কিছু খাবার ছিল ওনারা সকালে খাইছে আর নিজ নিজ দায়িত্বে খাইতেছে। সব আমরা জার্জির খানি খেয়ে আছি, অনেকে আবার আনা খাইও আছে।
জি না আমি রাস্তার উপরে গড়ে তো পানি টানি আমরা কিভাবে বাঁচবো, রান্দা বান্দার চুলা উলা সব বাংলা। আমরা বান্ধর উপরে দিনে কাটালাম, অথচ পানি পানি আমরা। অন্যদিকে হবিগঞ্জেও ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরছে মানুষ। তবে অনেক বাড়িতেই এখনও কাদা ও ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। নাজমুস সাকিব সামি, এখন। আগামী 24 থেকে 72 ঘন্টায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আরও 10 জেলায় বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বিশেষ বার্তায় সব তথ্য জানানো হয়। বর্তমানে বন্যা কবলিত এলাকা চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা। তবে উত্তর পূর্বাঞ্চলীয় নদ নদীর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলা এবং উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার কোথাও কোথাও ধীর গতিতে বন্যার পানি নামতে পারে। এছাড়াও মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর বন্যা পানিও ধীর গতিতে কমতে পারে। এদিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমির। শনিবার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, মন্ত্রণালয়, প্রশাসন, এমপি ও দলীয় নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ প্রাথমিকভাবে 5টি জেলায় এবং সারা বাংলাদেশ জুড়ে যে প্রবল বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতার বিষয়গুলো রয়েছে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরও সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের যেন জীবনে বড় ধরনের যে বিপদ তার ভাবছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে, সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এবং সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে, সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মানুষের পাশে রয়েছে। ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী 21টি চরের 6টিতেই নেই সাইক্লোন শেল্টার। 15টিতে আছে নামমাত্র 2-1টি করে আশ্রয় কেন্দ্র। জেলার 20 লাখ মানুষের আশ্রয়ের জন্য 900 সাইক্লোন শেল্টার রয়েছে, যাতে আশ্রয় মিলবে মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ। বাকি 3 ভাগ থেকে যাচ্ছে অরক্ষিত। তাই বড় ধরনের ক্ষতির আগে এসব মানুষদের আশ্রয় কেন্দ্রের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। অঙ্কুর রায়ের ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও দুর্যোগ মৌসুম শুরু হয়েছে, কিন্তু অনেক চরবাসীর কাছে ঘূর্ণিঝড় মানেই আতঙ্ক আর জলোচ্ছ্বাস মানেই অনিশ্চয়তা। দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চরমুন্সি গ্রামে প্রায় 4,500 মানুষের বসবাস। রয়েছে কয়েক হাজার গরু ও মহিষও। অথচ প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় নেবার মতো নেই কোনো সাইক্লোন শেল্টার। স্থানীয়দের তথ্য অনুযায়ী ঢালচর, পূর্ব ঢালচর, চর লাদেন, চর লক্ষ্মী, হাজিপুর, চর শামসুদ্দিন, কাজীর চর, চর সুলতানিয়া এবং চর কচুয়াতেই নেই আশ্রয় কেন্দ্র। এসব চরে বসবাস করে অর্ধলক্ষাধিক মানুষ। 21টি চরের বেশিরভাগই রয়েছে মাত্র 1 বা 2টি আশ্রয় কেন্দ্র। বড় ক্ষয়ক্ষতির আগেই সবাইকে নিরাপদ আশ্রয় আনার দাবি ঝুঁকিতে থাকা মানুষদের। সাইক্লোন সেন্টার এখান থেকে বহু দূরে, সাইক্লোন সেন্টার যাইলে কমসে কম 2 মাইল যাইতে। আমাদের এই জায়গায় ঝড় তুফান হইলে আমাদের কোনো থাকার মতো স্থায়ী কোনো ঠিকানা নাই। 2-3 দিন আগে মাইকিং করে কইলেও আমরা কোনো মিল যাইতে পারি না, কারণ ধারে কোনো সাইকেল সেন্টার নাই। জ্বর চলে শেষ হইলে আমরা তো আল্লাহরে বলে ডাকি, খালি আল্লাহরে ডাকি আর ঘরে জিকির আজকার করি আর থাকি যে আল্লাহ যদি আমাকে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী সহকারে যারা আছেন সরকারি কর্মকর্তা, আমরা চাইব যে আমাদের আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করার জন্য এবং আমাদের সুব্যবস্থা করার জন্য, যাতে বন্যায়, সিগনালে এবং ঝড় তুফানে মানুষগুলো ভালোভাবে বসবাস করতে পারে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের আওতায় আনতে প্রকল্প গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। আর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের।
চরাঞ্চলগুলিতে সাইক্লোন শেল্টার নাই, সেগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা পত্র দিব যে যাতে করে ওই অঞ্চলগুলোতে সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়। কারণ এটা একটা বেসিক বিষয়, কারণ ঢালচরের মতো দুর্গম যে জায়গাগুলো আছে সেখান থেকে আসলে রেস্কিউ করে আনা এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। যদি এরকম কোনো প্রয়োজনীয়তা থাকে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে চিঠি লিখলে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আমাদের এরকম আশ্রয় কেন্দ্র, আমাদের প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের আওতায় যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা ভোলায় এই আয়োজন করব। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ভোলার ৭ উপজেলায় প্রায় ২০ লাখ মানুষের জন্য রয়েছে ৯১৯টি সাইক্লোন শেল্টার। এসব আশ্রয় কেন্দ্রে জায়গা হবে মোট জনসংখ্যার ১/৪। নিরাপদ আশ্রয়ের বাইরে থেকে যাচ্ছে প্রায় ১৫ লাখ মানুষ। ইমতিয়াজ রহমান, এখন ভোলা। শুধু দেশেই নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। গেল প্রায় ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড় বাভি। আবহাওয়াবিদদের মতে এর বিশাল আকারের কারণে ঝড়ের কেন্দ্র থেকে অনেক দূরের এলাকাতেও প্রভাব ফেলবে। প্রশস্ততম অংশের সুপার টাইফুন বাভির বিস্তৃতি প্রায় ১,০০০ কিলোমিটার পর্যন্ত, যা পূর্ব এশিয়ার চীন, জাপান ও তাইওয়ানে তাণ্ডব চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় উন্মুক্ত প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির ওপর অবস্থান করায় প্রচুর শক্তি ও আর্দ্রতা সঞ্চয় করেছে বাভি। টাইফুন বাভি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বাভি ভিয়েতনামের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত পর্বতমালার নাম অনুসারে নামকরণ করা হয়েছে টাইফুন বাভির। গেল ৩ মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরে দ্বিতীয় শক্তিশালী টাইফুন এটি, যা মূলত গেল ৫ জুলাই যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং গুয়াম অতিক্রম করে। তখন এর গতিবেগ ছিল ঘন্টায় ২৯০ কিলোমিটার। শক্তিশালী ক্রান্তীয় এই টাইফুনের প্রশস্ততম অংশে ১,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। গেল প্রায় ৪০ বছরের মধ্যে সুপার টাইফুন বাভি পূর্ব এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। আবহাওয়াবিদদের মতে বিশাল আকারের কারণে ঝড়ের কেন্দ্র থেকে অনেক দূরের এলাকাতেও ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাস বয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে উন্মুক্ত প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির উপর অবস্থান করায় প্রচুর শক্তি ও আর্দ্রতা সঞ্চয় করেছে টাইফুন বাভি। সুপার টাইফুন বাভি উপকূলের দিকে ধেয়ে আসার সঙ্গে সঙ্গে প্রাণঘাতী হয়ে উঠছে। পূর্ব এশিয়ার ৩ দেশ চীন, জাপান, তাইওয়ানের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি, প্রচণ্ড বাতাস ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি করেছে। শুধু তাই নয়, আশপাশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালিয়ে যাবে টাইফুন বাভি। বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে চীন, জাপান ও তাইওয়ান ক্রমেই শক্তিশালী দুর্যোগের ঝুঁকিতে পড়ছে। এবছর এল নিনোর প্রভাব দেখা দেয়ায় বাড়তে পারে তাপমাত্রা, আর আবহাওয়ার এই পরিস্থিতি আরও ঘন ঘন ও শক্তিশালী টাইফুন সৃষ্টি করতে সহায়তা করতে পারে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং প্রতিবেশী জাপান ও তাইওয়ান ক্রমবর্ধমানভাবে ধ্বংসাত্মক দুর্যোগের সম্মুখীন হবে। চীনা আবহাওয়াবিদরা সতর্কবার্তা দিয়েছেন, স্থলভাগে আঘাত হানার পর বাভি চীনের পূর্ব ও উত্তর প্রদেশগুলোতে প্রবেশ করবে, যার প্রভাবে এসব অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি আঘাত হানা টাইফুন মেজাকের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি চীনের বিভিন্ন অঞ্চল। এর প্রভাবে দক্ষিণ চীনে প্রাণ হারিয়েছে বহু মানুষ ও গবাদি পশু, বাস্তুচ্যুত কয়েক লাখ বাসিন্দা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিখাতের। তানভীর জনি, এখন বিশ্ব। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ভোরে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। ১৯৩১ সালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। তিনি ২ দফা জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ওই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা এই নেতা বহু বছর দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়ক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন জমির উদ্দিন সরকার।
কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই উপলক্ষে নেই কোনো জাঁকজমক, বর্ষার কারণে হচ্ছে না জনসভাও। তবে সাংগঠনিক সভা করবেন বিএনপি চেয়ারম্যান। প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে বিএনপি কর্মীরা বেশ উচ্ছ্বসিত। সাংগঠনিক সভায় স্থানীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদন। প্রধানমন্ত্রী হবার পর এই প্রথম বরিশাল যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে তার এই সফরে কোনো জাঁকজমক থাকবে না। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হবে না কোনো অপব্যয়, সবকিছুই হবে স্বাভাবিক। তরুণ নির্মাণের বিষয়েও অনীহার কথা জানান বিএনপির এই নেতা। ওনার কথা হলো যে বরিশালে উনি আসবেন বা যে কোনো জায়গায় যাবেন, সেখানে শত শত গেট হবে, তোরণ হবে, এখানে যে টাকা পয়সাটা খরচ হবে, এই টাকা পয়সাটা খরচটাকে উনি মনে করেন যে এটা একটা অপব্যয়। বরিশাল জেলায় সংসদীয় আসন ৬টি, সবগুলো আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। স্থানীয় বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা মনে করেন এ কারণে দলীয় প্রধান সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের বিএনপির উপর অত্যন্ত খুশি। আমরা আমাদের দাবির মধ্যে থেকে আমরা উপস্থাপন করব বরিশালের ৬ লাইনকে রূপান্তরিত করা, ভোলা বরিশালের সেতুকে বাস্তবায়ন করা, ভোলার গ্যাস বা বরিশালে আনা, এই সমস্ত দাবি আমরা উপস্থাপন করব। বর্ষার কারণে এবার বরিশালে থাকছে না কোনো জনসভা। তবে সাংগঠনিক সভায় জেলা শিল্পকলা একাডেমিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি থাকবে যে উনি বরিশাল জেলা মহানগর আর কি উত্তর দক্ষিণ মহানগরের তৃণমূল পর্যায়ের নেতা সাংগঠনিক অবস্থাটা কি এটা জানার জন্য একটা সাংগঠনিক সভা আর কি। প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন অত্যন্ত সুন্দর হবে, নির্ঝঞ্ঝাট হবে, শঙ্কামুক্ত হবে এবং নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে বরিশালে আসবেন। কর্মসূচি শেষে সড়ক পথে একই দিনে ঢাকা ফিরবেন তিনি। কীর্তনখোলা নদী তীরের এই বদ্ধভূমি খালপাড়ে প্রতিদিন অসংখ্য প্রকৃতিপ্রেমীর ভিড় জমে। এখানেই প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করবেন। ওই একই দিন একই সময় ৫ শতাধিক গাছের চারা রোপণ করা হবে। বাকি গাছের চারাগুলো রোপণ করবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ফেরদৌস সোহাগ, এখন বরিশাল। টাঙ্গাইলের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মাছ ও মুরগির দাম কেজিতে 10 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। এ নিয়ে জানাতে টাঙ্গাইল পার্ক বাজার থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, দাম বেড়ে যাওয়ার কারণ কি, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? টাঙ্গাইল সহ সারা দেশেই প্রায় এক সপ্তাহের যাবৎ বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে টাঙ্গাইলের বাজারগুলোতে মাছ মুরগির সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। এই সরবরাহ কমার কারণে দাম বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা বলছেন যে আজকের বাজারে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত, কাতলা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত। এছাড়াও বোয়াল মাছ বিক্রি হচ্ছে সর্বনিম্ন 800 টাকা থেকে শুরু করে 1600 টাকা কেজি দরে। এছাড়াও বাইম মাছ বিক্রি হচ্ছে 700 থেকে শুরু করে আকার ও মান ভেদে 1400 টাকা কেজি দরে। এভাবে প্রতিটি মাছেরই দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর এছাড়াও এই অপরিবর্তিত রয়েছে খাসির মাংস এবং গরুর মাংসের দাম। আজকে গাভীর মাংসের দাম বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে এবং ষাট গরুর দাম বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। আর এছাড়াও খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 থেকে শুরু করে 1100 টাকা কেজি দরে। এই ব্যবসায়ীরা বলছেন যে মাছ এবং মুরগির মাংসের দাম বাড়লেও গরু এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়াও আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এছাড়াও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। এছাড়াও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে বৃষ্টি হচ্ছে আজকেও, কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত এই টাঙ্গাইলের পুরো জেলাসহ সারা দেশেই বৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে রাত থেকে শুরু করে এখন পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হচ্ছে, যে কারণে বাজারে মাছ এবং মুরগির সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। এবং আমার পেছনে যে সমস্ত দোকানগুলো রয়েছে এগুলোতে যেখানে এই
সকালবেলায় উপচে পড়া ভিড় থাকার কথা, সেখানে ক্রেতার সংখ্যাও অনেকটাই কম। তবে ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকলেও চাহিদা কিন্তু রয়ে গিয়েছে, যে কারণে চাহিদা থাকার কারণে এই দামটা কিছুটা বেড়েছে। তারা ব্যবসায়ীরা বলছেন যে এই বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক হলে এই বাজার দর অনেকটাই নিয়ন্ত্রণ হবে। এদিকে সাধারণ ক্রেতারা এই শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে আখাউড়া স্থলবন্দরে গত অর্থ বছরে আশানুরূপ রপ্তানি আয় বাড়েনি, আর অনিয়মিত পণ্য আমদানির কারণে রাজস্ব আয়ও পড়েছে ভাটা। ব্যবসায়ীদের দাবি, উচ্চ চাহিদা সম্পন্ন কয়েকটি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি বাণিজ্য। সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তাদের। আজিজুর সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আখাউড়া স্থলবন্দরের ইয়ার্ডে অপেক্ষমান এসব পণ্য বোঝাই ট্রাকের গন্তব্য ভারত। এসব ট্রাকে রয়েছে হিমায়িত মাছ, আটা, ময়দা, ভোজ্য তেল। বর্তমানে রপ্তানি পণ্যের তালিকা ছোট হয়ে এলেও এখনও রাজস্ব উপার্জনে ভূমিকা রাখছে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী স্থলবন্দর আখাউড়া। 2025-26 অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 524 কোটি টাকার পণ্য। একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে 1,96 লাখ টাকার চাল, জিরা ও আগরবাতি, যা থেকে সরকারের রাজস্ব এসেছে 71,32,000 টাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের জেরে বন্দরের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত বছরের মে মাসে ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের স্থলবন্দরগুলো দিয়ে প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, পিভিসি সামগ্রী ও তুলার মতো কয়েকটি পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি প্রায় 30% কমে যায়। নিষিদ্ধ পণ্য ব্যতীত সব ধরনের পণ্যের আমদানি নিষেধাজ্ঞা উঠিয়ে সব ধরনের পণ্য আমদানি করার জন্য অনুরোধ করছি। আলোচনার মাধ্যমে আমাদের এই বন্দরগুলো খুলে দেয় এবং আমাদের ব্যবসা যেন আমরা রপ্তানি বাণিজ্য করতে পারি, সে বিষয়ে আমাদেরকে সহায়তা করার জন্য। এক্সপোর্টটা যে বন্ধ হয়ে আছে, এটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে একটা কূটনৈতিক পর্যায়ে চিঠি চালাচালি করে আমাদের এই রপ্তানির যে ব্যারিয়ারটা আছে এটা যেন ক্লিয়ার করে দেয়। বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধের কারণে ত্রিপুরার বাজারে দাম বেড়েছে নিষেধাজ্ঞার কবলে পড়া পণ্যগুলোর। তাই দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ত্রিপুরার ব্যবসায়ীদের। আমরা ভারত সরকারের কাছে আবেদন রাখছি যাতে এটাকে তাড়াতাড়ি সম্ভব এই যেটা পাবন্দি আছে এটা তুলে দেওয়ার জন্য। আর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আবেদন রাখবো, স্যার এটাও যাতে খুলে দেওয়া হোক। আমদানি রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানায় শুল্ক কর্তৃপক্ষ। এই বিষয়গুলোকে আমরা আমাদের স্টেক হোল্ডারদের মতামত হিসেবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি। তো এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ আমরা নিব এবং তাদের যে কোনো সিদ্ধান্তকে ফ্যাসিলিটেট করার জন্য আমরা আখাউড়া স্থল কাস্টম স্টেশনে আমরা যারা আছি আমরা প্রস্তুত আছি। 1994 সাল থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য চলছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। এসব পণ্য ত্রিপুরা থেকে উত্তর পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়। এখন ব্রাহ্মণবাড়িয়া। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন বাজার। স্বাস্থ্য খাতে নতুন মাত্রা যোগ করেছে এআই চালিত রোবোটিক ফিজিওথেরাপি। দুর্ঘটনা বা স্ট্রোক জনিত পক্ষাঘাতগ্রস্ত রোগীদের দ্রুত কর্মক্ষম করতে কার্যকর ভূমিকা রাখছে সেন্টার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চীন সরকারের দেয়া 57টি মেশিনে বিনামূল্যে দেয়া হচ্ছে সেবা। বিস্তারিত প্রতিবেদনে। 11 বছর ধরে ব্যাকপেনে ভুগছিলেন একটি বেসরকারি বাইংহজের কর্মী মোহাম্মদ শুভ। 6 মাস আগে হঠাৎ নানা জটিলতায় যেতে হয় বড় অপারেশনে, পুরোপুরি হারিয়ে ফেলেন হাঁটার ক্ষমতা। এরপর বিএমএস সুপার স্পেশালিস্ট হাসপাতালের রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারে কয়েক মাসের দীর্ঘ চেষ্টায় কিছুটা শক্তি পেয়েছেন হাঁটা চলার। গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট হচ্ছে, খুবই স্লো প্রসেসিং। আমি ওটি না করলে হয়তো আমার ডাউন পোর্শন প্যারালাইসের দিকে চলে যেতে পারতো। তো সেইখান থেকে আমি ব্যাক করে আসছি, আলহামদুলিল্লাহ অনেক বেটার। পাশের কক্ষে 42 বছরের ব্যবসায়ী আনোয়ার হোসেন। 3 বছর আগে স্ট্রোকের পর ব্রেনে বড় সার্জারি শেষে কর্মক্ষমতা হারায় শরীরের ডান পাশ।
ভারত, সিঙ্গাপুরের বড় কয়েকটি হাসপাতালে চিকিৎসা শেষে কোনো উন্নতি না হওয়ায় এসেছেন এই সেন্টারে। এআই নিয়ন্ত্রিত এই যন্ত্রেই যেন নতুন করে হাঁটা শিখছেন তিনি। পায়ের স্টেপটা যে কীভাবে দিতে হবে, এটা স্টপ করার পরে আমাদের সাধারণত এটা আমরা ভুলে যাই। এটা এখন নতুন করে আর কি ওরা আবার বারবার করার কারণে এটা আমার ব্রেন নতুন করে আমাকে দেখাচ্ছে যে কীভাবে হাঁটতে হবে। মানে আমার আগে ব্যালেন্স একটু কম প্রবলেম ছিল, পার্কিনসন্স ছিল, তো সেই হিসাবে কিছু কাজ করে, ব্যালেন্স একটু হেল্প করে। প্রতিদিন এখানে 30 থেকে 35 জন রোগী নানা ধরনের থেরাপি নিয়ে থাকেন। রোগীর ধরন ও সক্ষমতা অনুযায়ী অত্যাধুনিক পদ্ধতিতে নিজেদের সক্ষম করে তোলেন রোগীরা। এটি মাসেল স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড ইভালুয়েশন সিস্টেম রোবট, যেটি একজন রোগীকে নতুন করে হাঁটতে শেখাচ্ছেন। এই পেশেন্ট, ইনি 58 বছরের একজন পেশেন্ট যার মাংসপেশি সম্পূর্ণ দুর্বল হয়ে গিয়েছিল। এই গেম খেলার মধ্য দিয়ে তিনি নতুন করে আবার হাঁটতে শিখছেন। 2025 সালের আগস্টে চীন সরকারের কাছ থেকে আসে 57টি অত্যাধুনিক রোবট, যা দিয়ে 3 মাসের প্রশিক্ষণ শেষে চলতি বছর মার্চ থেকে চালু হয়েছে রোগীদের সেবা। তার বাম পায়ের সমস্যা হচ্ছে, আমাদের কিন্তু মেশিন রিড দিচ্ছে যে তার বাম পায়ের কতটুকু প্রবলেম হচ্ছে। পাওয়ার যখন আমরা বাড়িয়ে দেবো তখন এই বাম পার উইকনেসটা তখন আবার উনি ফিল করবে যে না উনি বেটার ফিল করছে। তখন এটা হয় কি, আমরা এটাকে বায়োফিডব্যাক বলি। এই বায়োফিডব্যাকের মধ্যে তার সেলফ কনফিডেন্স, তার নার্ভ এটাকে রিগেইন করে, সব কিছুর মাধ্যমেই সে আবার আগের পর্যায়ে আসতে থাকে। এ সেন্টারে রক্তক্ষরণ, পক্ষাঘাতগ্রস্ত, স্নায়বিক অক্ষমতা, দীর্ঘমেয়াদী ব্যথা, নার্ভ ইনজুরি, দুর্ঘটনাজনিত জটিলতা, বিভিন্ন অঙ্কের দুর্বলতায় ভোগা রোগীরা পুনর্বাসনের সুযোগ পাবেন। 0 থেকে মাসেল গ্রেডিং 5 পর্যন্ত যে সমস্ত যে উইকনেস আছে, যেমন স্ট্রোকের, স্পাইনাল কর্ড ইনজুরি, তাদেরকে মূলত এইটাতে ট্রেনিং দেওয়া হয় এবং তারা বিভিন্ন সেশনে বিভিন্ন একটা ডিউরেশন রাখা হয়, মাল্টিপল সেশন প্রয়োজন হয় এবং প্রত্যেকটা সেশনের পরপর তাকে ইভ্যালুয়েশন করা হয়। এসব থেরাপি মেশিনে কোন রোগীর ঠিক কী পরিমাণ পেশি দুর্বল হয়েছে তার নির্ণয় করা হয়। এরপর সে অনুযায়ী পরিমিত থেরাপির মাধ্যমে সক্রিয় করে তোলা হয় ওই অঙ্গ। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। প্রায় 2 বছর বন্ধের পর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার খোলার খবরে মিশ্র প্রতিক্রিয়া প্রবাসীদের। অনেকে আশায় বুক বাঁধলেও পুরনো তিক্ত অভিজ্ঞতাও তাড়া করে বেড়াচ্ছে প্রবাসীদের মাঝে। কাজ না পাওয়া, শ্রমিক শোষণ, পাসপোর্ট জব্দ, মাত্রাতিরিক্ত অভিবাসন ব্যয় ও নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার মতো অতীতের ঘটনাগুলোকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন দেশটিতে থাকা প্রবাসীরা। তবে সদিচ্ছা ও নীতির কঠোর প্রয়োগ হলে চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব বলেও মত প্রবাসীদের। শাহরিয়ার তারিকের প্রতিবেদন। দীর্ঘবিরতির পর ফের বাংলাদেশের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত পাসপোর্ট ও অর্থ লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছে ঢাকা। এদিকে কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা আরও সমন্বিত, কার্যকর ও সুশাসন ভিত্তিক করতে নতুন দিক নির্দেশনা নির্ধারণ করেছে কুয়ালালামপুর। প্রবাসীদের দাবি, এবার শুধু কর্মী পাঠানোর সংখ্যায় নয়, যেন গুরুত্ব দেওয়া হয় নিরাপত্তা ও অধিকারকে। পাশাপাশি প্রত্যেক কর্মী যেন চুক্তি অনুযায়ী কাজ, বেতন ও সুযোগ সুবিধা পান, তা নিশ্চিতের আহ্বানও প্রবাসীদের। এছাড়াও নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা, স্বচ্ছতা, কম খরচ ও 2 দেশের কার্যকর নজরদারির মাধ্যমে শ্রমবাজারকে দীর্ঘমেয়াদী, টেকসই ও আস্থাশীল করে তোলা সম্ভব বলে মনে করছেন প্রবাসীরা। যখনই কলিং শুরু হয় তখনই বড় ধরনের একটা সিন্ডিকেট তৈরি হয়। এই সিন্ডিকেট তৈরি হলে প্রত্যেক শ্রমিকের ডাবল টাকা দিয়ে আসতে হয়। সরকার দৃষ্টি রাখবেন যাতে আমরা অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে অল্প খরচায় কলিংয়ে আসতে পারি এবং এখানে অনেক কর্মসংস্থানের সুযোগ আছে। এর আগে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় অনিয়ম, অতিরিক্ত ব্যয় নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ রয়েছে, লাখ লাখ টাকা খরচ করেও প্রতিশ্রুত চাকরি পাননি অনেকে। কেউ কেউ মাসের পর মাস কর্মহীন থেকেছেন। শ্রম অভিবাসন ব্যবস্থার এমন দুর্বলতা নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বহুবার উদ্বেগও জানিয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন প্রবাসীরা। এবার যারা কলিংয়ে আসবেন স্বল্প খরচের ভিতরে যদি মালয়েশিয়া আসতে পারে, আর প্লাস আসার পরে যদি তারা
কাজ পেয়ে যায় তাহলে এই ঝামেলাটা আর হবে না। এবারের কলিং ভিসা নিয়ে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমরা খুবই আশাবাদী। অতীত অভিজ্ঞতা যেটা বলছে কলিং ভিসার এক্সপিরিয়েন্স বাংলাদেশের জন্য ভালো না, কারণ 2023-24 সালে আপনাদের নিশ্চয় মনে আছে যে হাজারো বাংলাদেশিরা বৈধ পথে মালয়েশিয়াতে এসেও তারা তাদের প্রতিষ্ঠিত জব তারা পায়নি। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থার বাস্তবায়নের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন বাজার। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার জেরে আবারও ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চলতি সপ্তাহে এটি তৃতীয় মার্কিন হামলা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে স্থানীয় সময় শনিবার দিনগত রাতে বন্দর আব্বাস, সিরিক চাবাহার, বন্দরে দেইর এবং আসালুয়েহতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাশাপাশি হামলার প্রতিক্রিয়ার ফের হরমুজ বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। প্রতিটি মার্কিন হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করছে হরমুজ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এই হামলাগুলো চালানো হচ্ছে। এই ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।